আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলাদেশের সংবাদে। আপনাদের সঙ্গে থাকছি সেলিনা তাওহিদ। শুরুতেই জানিয়ে দিচ্ছি বিআরবি কেবল সংবাদ শিরোনাম। প্রবাসীদের ভিসা ও আকামার মেয়াদ 24 দিন বাড়ানোর সিদ্ধান্ত সৌদি আরবে। রবিবার খুলছে ঢাকার দূতাবাস, দাবি আদায়ে দিনভর বিক্ষোভ ও অবস্থান প্রবাসী কর্মীদের। ব্রিটিশ পত্রিকা গার্ডিয়ানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রবন্ধ প্রকাশ, জলবায়ু পরিবর্তন ও করোনা মোকাবেলা ঐক্যবদ্ধ কর্মপরিকল্পনার আহ্বান। করোনায় দেশে আরও 37 জনের মৃত্যু, আক্রান্ত হয়ে সেবা না পাওয়ার নজির নেই দাবি স্বাস্থ্যমন্ত্রী। দ্বিতীয় ঢেউয়ের শঙ্কায় বিশেষজ্ঞরা। কমছেই না পেঁয়াজের ঝাঁজ, বাজারে ক্রেতার সংখ্যা কম, দাম বৃদ্ধির জন্য সিন্ডিকেটকেই দায়ী করলেন ভোক্তা অধিকার সংরক্ষণের ডিজি। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন জানিয়েছেন, বাংলাদেশে অবস্থানরত সৌদি প্রবাসীদের ভিসা ও আকামার মেয়াদ আরও 24 দিন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সৌদি সরকার। টেলিফোনে বাংলাভিশনকে এই তথ্য নিশ্চিত করেছেন তিনি। এদিকে ঢাকায় সৌদি দূতাবাস খুলছে আগামী রবিবার। এর আগে দুপুরে তিনি সৌদি প্রবাসীদের আন্দোলন না করে ধৈর্য ধারণের পরামর্শ দেন, আর রবিবার পর্যন্ত অপেক্ষা করতে বলেন প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমেদ। আটকে পড়া সৌদি প্রবাসী আন্দোলনকারীদের বিষয়ে বুধবার দুপুরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। তিনি জানান, প্রবাসীদের ভিসা ও আকামার মেয়াদ 3 মাস বাড়াতে সৌদি সরকারকে অনুরোধ জানানো হয়েছে। বুধবার সন্ধ্যায় পররাষ্ট্রমন্ত্রী জানান, বাংলাদেশের আবেদনে সাড়া দিয়ে আকামা ও ভিসার মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সৌদি সরকার। আমরা 3 মাসের জন্য চেয়েছিলাম, তারা বলছে যে আগামী ওই যে ছুটির পরেই মিশন খুলবে, তাদের এমবেসি খুলবে। এমবেসি খোলার সাথে সাথে যাদের এক্সপায়ার হয়ে গেছে ভিসা তাদের এক্সটেনশন করে দেবে। আর যাদের আমরা জিজ্ঞেস করলাম ইকামার কি হবে, বললো যে আমরা তো মিশন ইকামা এক্সটেন্ড করি না, তবে এই মাস সফর মাস পর্যন্ত, মানে আরো 24 দিন 25 দিন আছে, এই সময়ে যেই দেখতে যাবে তার ইকামা আমরা এক্সটেন্ড, এই সফর মাস আমরা এক্সটেন্ড করে দেবো। মনে হয় এর মধ্যে আমরা বাকি সবাই পাঠাই। মন্ত্রী জানান, প্রবাসী বাংলাদেশিদের ফেরত নেওয়ার আলোচনায় সৌদি আরব সেদেশে আশ্রয় নেয়া 54,000 রোহিঙ্গার ইস্যুও সামনে আনছে। বলছে, আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের ফেরত অথবা পাসপোর্ট না দিলে বাংলাদেশি অভিবাসীদের ফিরিয়ে দেওয়া হবে। ওদের যদি কোনো সময়ে কোনো পাসপোর্ট থাকে তাহলে আমরা তাদের নতুন পাসপোর্ট ইস্যু করব। আমরা এই জন্য একটা কমিটি নিয়োগ করেছি, তারা যাচাই বাছাই করবেন। কিন্তু সৌদি আরবের এরা একটু তাগদা আছে, তারা বলছে তাদের দেশে তারা কোনো লোককে স্টেটলেস চায় না। কিছু বলতে গেলে এই প্রশ্নটা তারা তুলে। এটা বিভিন্ন জুনিয়র লেভেলে কেউ কেউ কি দিয়েছে, আপনার বলছে যে তোমরা যদি এগুলো না নাও কিংবা এদের পাসপোর্ট ইস্যু না করো, তাহলে তোমাদের যে এত লোকজন আনতেছি অন্যান্য দেশের থেকে বেশি, আমরা এটা বন্ধ করে দিব। আর তোমাদের 22 লাখ লোক এখানে থাকে, তাদের সম্পর্কে আমরা নেতিবাচক অবস্থান নেব। এদিকে 5 সদস্যের একটি প্রতিনিধি দল প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ও সচিবের সঙ্গে দেখা করেন। এ সময় মন্ত্রী জানান, প্রবাসীদের এই সমস্যা সমাধানে দফায় দফায় আন্তঃমন্ত্রণালয় সভা করছেন তারা। আমরা কিন্তু ডাইরেক্টলি চেয়েছি, কিন্তু এটা কিন্তু সবাই যদি ধরেন কি 2-4 মাসও যদি এক্সটেনশন করে দেয় আপনাদের আকামা বা ভিসা বা যা কিছু আছে, দেন অটোমেটিক্যালি আমরা সমাধানে কিন্তু একটা চলে যেতে পারি। মন্ত্রীর কথায় আশ্বস্ত হলেও প্রবাসীরা বলছেন, চলতি মাসেই শেষ হচ্ছে ভিসা ও আকামার মেয়াদ, তাই ফ্লাইট বাড়ানোর চেয়ে আকামা ও ভিসার মেয়াদ বাড়ানো জরুরি। ইমরুল কায়েস, বাংলাভিশন, ঢাকা। এদিকে টিকিটের দাবির সঙ্গে ভিসা ও আকামার মেয়াদ বাড়ানোর দাবিতে আজও দিনভর বিক্ষোভ করেছেন সৌদি প্রবাসীরা। এজন্য সৌদি এয়ারলাইন্সের অফিসের সামনে ছাড়াও সংশ্লিষ্ট 2 মন্ত্রণালয় কয়েক ঘন্টা ঘেরাও করে রাখেন তারা। এই কর্মসূচিতে 2 দফায় বন্ধ থাকে কারওয়ান বাজারের প্রধান সড়ক। দুপুরে মন্ত্রীদের আশ্বাসে রাস্তা থেকে সরে যান তারা। ছুটিতে দেশে এসে করোনা ভাইরাসের প্রভাবে আটকে পড়েন 50,000-এর মতো সৌদি আরব প্রবাসী। কাজে ফিরতে সৌদি সরকারের অনুমতির পর টিকিটের জন্য ভিড় করতে থাকেন এয়ারলাইন্সের অফিসে। চলতি মাসে শুধু সৌদি এয়ারলাইন্সের 4টি ফ্লাইট রয়েছে, আর 30 সেপ্টেম্বরের মধ্যে ভিসা এবং আকামার মেয়াদ শেষ হতে যাওয়া বিপুল সংখ্যক প্রবাসী টিকিট না পেয়ে শঙ্কিত ভবিষ্যৎ প্রবাস জীবন নিয়ে। সৌদি সরকার মেয়াদ বাড়াবে কিনা এই ভেবে দিশেহারা প্রবাসীরা। আজকে কয়দিনতে আসতেছি,
ওদেরকে কোনো হতিস পাই না। এখানে আসলে পরে দেখা করেন কিছু কিছু পাবলিকের তো শুনতে আসি 1 লাখ 1.5 লাখ টাকা টিকিট বিক্রি করে। বাইরে টিকিটগুলো বন্ধ করেন বেচা, আর না হয় আমাদের বৈধ টিকিটগুলো আপনারা ছুটির মেয়াদ 30 তারিখ পর্যন্ত। সরকার ঘোষণা দিচ্ছে 48 ঘন্টার ভিতরে মেডিকেল টেস্ট দিতে হইব। তা আমরা যাবো কিভাবে? আত্মমেয়াদ আছে 7 দিন। ফিরতি টিকিট নিয়ে দেশে আসা প্রবাসীরা টানা 3 দিন অপেক্ষা করছেন। কারণ বাজারে সৌদি এয়ারলাইন্সের অফিসের সামনে কয়েক দফা সড়ক অবরোধও করেন তারা। বন্ধ হয়ে যায় যান চলাচল। টিকিটের দাম বেশি বলতেছে এবং কি টিকিট নিয়ে হয়রানি করতেছে। আমরা কোনো জায়গায় গিয়ে আমরা কোনো ধরনের আশা পাইতেছি না। আপ ডাউন টিকিট লই আইছি, কিছু টিকিট এখানে বিক্রি হয়েছে ট্রাভেলসের মাধ্যমে। এই টিকিটগুলো 2 লাখ 3 লাখ টাকা করে চাইতেছে। আমাদের পক্ষে এই বিষয় দিয়ে যাওয়া সম্ভব। আপনাদের এখানে না দাঁড়িয়ে আমার মনে হয় আপনারা ভাগ ভাগ হয়ে এই 4টা মন্ত্রণালয় আপনারা মুভ করেন। তারা চেষ্টা করছেন, আপনারা যে তাদের সাথে কথা বলেন তারা আরো আপনাদের বিষয়গুলো অবশ্যই বোঝেন তারা। পরে আন্দোলনরত প্রবাসীদের একটি অংশ যায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে। বেলা 10:15টার দিকে মন্ত্রণালয়ের প্রধান ফটকের সামনে রাস্তায় বসে পড়েন তারা। ভিসা ও আকামার মেয়াদ বাড়ানোর বিষয়ে সৌদি আরবের সাথে আলোচনার জন্য মন্ত্রণালয়ে দাবি জানান তারা। আকামা শেষ হয়ে গেছে গা, এবং যদি আমরা যদি না যাইতে পারি আমরা সবাই বেকার হয়ে গেছে গা। মন্ত্রীকে যাচ্ছি, সে অবশ্যই একটা ফয়সালা দিবে আজকে আমাদের, এবং 30 তারিখের পর থেকে আমাদের আকামা এবং ভিসার ম্যাচ শেষ। আমরা চাইতেছি আমাদের সবগুলো লোকের আরো অন্তত 3 মাস যত আকামার ম্যাটটা যদি বাড়াই দেয়, ভিসার ম্যাটটা বাড়াই দেয়, সবচেয়ে আমাদের জন্য একটু ভালো হবে, প্রবাসীদের জন্য ভালো হবে। এখানে ভিসার মেয়াদ বাড়ানোর কোনো বিকল্প নেই, এর চেয়ে কোনো বড় বিকল্প নাই। কারণ এই মুহূর্তে 40,000 প্রবাসী যাইতে হলে ম্যাক্সিমাম 2 মাস সময়ের প্রয়োজন। এক পর্যায়ে পুলিশ বুঝিয়ে রাস্তা থেকে সরিয়ে দিলেও ঘণ্টা 2 পর আবারও প্রধান ফটকের সামনে অবস্থান নেন প্রবাসীরা। বুধবার সকালে প্রায় একই সময় প্রবাসীদের আরেকটি অংশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে অবস্থান নেয়। আর দুপুরের দিকে কারওয়ান বাজারে সৌদি এয়ারলাইন্সের অফিসের সামনের সড়ক আরেক দফা অবরোধ করে তারা। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা। অন্যদিকে প্রায় 7 মাস বন্ধ থাকা ওমরা হজ চালুর ঘোষণা দিয়েছে সৌদি আরব। আপাতত সৌদিতে অবস্থানরতদের জন্য উন্মুক্ত হচ্ছে এই সুযোগ। সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানানো হয়, প্রাথমিকভাবে প্রতিদিন 6,000 মুসল্লি ওমরা পালন করতে পারবেন, সংখ্যার দিক থেকে যা গত বছরের প্রাত্যহিক ওমরা পালনকারীদের 30%। অবশ্য 18 অক্টোবর থেকে এই সংখ্যা 75% পর্যন্ত বাড়ানোর আশ্বাসও দেওয়া হয়েছে। তবে ওমরা পালনের উদ্দেশ্যে সৌদি আরবে যাবার সুযোগ থাকছে না আপাতত। বর্তমানে সৌদিতে অবস্থানকারী ওমরা পালনের সুযোগ পাবেন। 1 অক্টোবর থেকে নির্দিষ্ট কয়েকটি দেশ থেকে ওমরা পালনের ইচ্ছুক মুসল্লিরা সৌদি আরবে যেতে পারবেন। করোনা ভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলায় গত মার্চে ওমরা সহ হজের সব কার্যক্রম বন্ধ করা হয়। পরে স্বাস্থ্যবিধি মেনে হজ পালন হয় সীমিত পরিসরে। জলবায়ু সংকট ও করোনা প্রতিরোধে বিশ্ব নেতৃবৃন্দকে সম্মিলিত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই 2 সংকটে বৈশ্বিক বিপর্যয়ের বিষয়ে সবাইকে সতর্ক করেন তিনি। ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ানে প্রকাশিত এক প্রবন্ধে বিশ্ব নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশ বন্যা, ঘূর্ণিঝড় সহ বারবার বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের শিকার হচ্ছে। সম্প্রতি এর সাথে করোনা পরিস্থিতি, পোশাক রপ্তানি, প্রবাসী খাতের ক্ষতির প্রসঙ্গ টেনে বাংলাদেশের লড়াইয়ের কথা তুলে ধরেন শেখ হাসিনা। আফ্রিকা, এশিয়া, লাতিন আমেরিকার গরিব দেশগুলো ক্লাইমেট অ্যাকশন লক্ষ্য অর্জনের কথাও উঠে আসে প্রধানমন্ত্রীর প্রবন্ধে। বিপরীতে জলবায়ু অভিযোগে অপর্যাপ্ত অর্থায়ন সহ এই বিষয়ে ধনী দেশগুলোর অসহযোগিতার কথা উল্লেখ করেছেন। জলবায়ু পরিবর্তন, চলমান কোভিড-19 মহামারী এবং এর অর্থনৈতিক অভিঘাত মোকাবেলায় পারস্পরিক সহযোগিতার বিষয়টিও সামনে আনেন প্রধানমন্ত্রী। এদিকে জাতীয় সংসদ ভবনের উন্নয়ন কার্যক্রম সম্পর্কিত বিভিন্ন নকশা প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করা হয়েছে। বুধবার গণভবনে জাতীয় সংসদ ভবনের বিভিন্ন অংশের উন্নয়ন নকশা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরা হয়। সংসদ কমপ্লেক্সের বিভিন্ন ভবনের উন্নয়ন ও আধুনিকায়নের পরিকল্পনার বিস্তারিত উপস্থাপন করা হয়। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর কার্যালয়ে কর্মকর্তারা ছাড়াও স্পিকার শিরিন শারমিন চৌধুরী উপস্থিত ছিলেন। করোনায় দেশে আরও 37 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো 5,044 জনে। বুধবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, একদিনে 14,150টি নমুনা পরীক্ষায় 1,666 জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো 3,52,287 জন। মারা যাওয়া 37 জনের মাঝে 24 জন পুরুষ ও 13 জন নারী। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 2,100
63 জন। মোট সুস্থ হয়েছেন 2,62,953 জন। দেশে করোনা শনাক্তের হার 11.77%, সুস্থতার হার 74.64 ও মৃত্যুর হার 1.43%। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক বলেছেন, দেশে করোনা হয়েছে কিন্তু সেবা পাননি এমন কোনো নজির নেই। করোনা নিয়ন্ত্রণে বিশ্বে বাংলাদেশ উদাহরণ সৃষ্টি করেছে বলেও দাবি করেন তিনি। নতুন করে লকডাউনের সিদ্ধান্ত এখনো হয়নি। সবচেয়ে কার্যকর ভ্যাকসিন সরকার গ্রহণ করবে বলেও জানান মন্ত্রী। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের উন্নত ও সম্প্রসারিত সেবা এবং বেশ কয়েকটি উন্নয়নমূলক কাজের উদ্বোধনী অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক বলেন, সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেয়ায় করোনার ভয়াবহতা থেকে রক্ষা পেয়েছে দেশের মানুষ। কোনো ব্যক্তি করোনা হয়েছে সে সেবা পায়নি এই ধরনের নজির বাংলাদেশে নাই। বাংলাদেশের রোগীদেরকে তাঁবুতে থাকতে হয় নাই, যেটা আমেরিকায় থাকতে হয়েছে, ইউরোপে থাকতে হয়েছে এবং চায়নাতেও থাকতে হয়েছে। বাংলাদেশের চিকিৎসার প্রোটোকল, ট্রিটমেন্ট প্রোটোকল আমি মনে করি বিশ্বমানের। যে ভ্যাকসিনটি কার্যকর হবে এবং যে ভ্যাকসিনটি আমরা সঠিক সময়ে পাব, আমরা সেই ভ্যাকসিনটি আমরা গ্রহণ করব। আসছে শীতে করোনার প্রাদুর্ভাব বাড়তে পারে এমন শঙ্কার বিষয়ে সরকার সজাগ বলে মন্তব্য করেন মন্ত্রী। বলেন, আবার লকডাউনের বিষয়ে পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। লকডাউনের বিষয় এটা জাতীয় পর্যায়ের একটি সিদ্ধান্ত। এই বিষয়ে এখনো কোনো আলোচনা হয়নি। যথাসময়ে এটা আমরা বলতে পারবো। স্বাস্থ্য মন্ত্রণালয় যেখানে দুর্নীতি আছে সেখানেই আমরা ব্যবস্থা নিচ্ছি এবং আগামীতেও যেখানে দুর্নীতি আমরা খবর পাবো, আমরা যা যা আইনানুগ ব্যবস্থা আছে সেটা আমরা গ্রহণ করব। পরে নতুন ভবন ও সম্প্রসারিত ইউনিটগুলোর আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী। মিজানুর রহমান সবুজ, বাংলাভিশন, ঢাকা। আসছে শীতে করোনার সম্ভাব্য দ্বিতীয় ঢেউ নিয়ে শঙ্কিত বিশেষজ্ঞরা। তারা বলছেন, এই ঢেউ থেকে বাঁচতে হলে এখনই কার্যকর পদক্ষেপ নিতে হবে। এজন্য সবাইকে স্বাস্থ্যবিধি মানতে বাধ্য করতে হবে, উৎসাহ দিতে হবে বেশি বেশি টেস্ট করানোর জন্য। সঠিক চিত্র পেতে জরিপ চালিয়ে করোনার বৈশিষ্ট্য ও ধরন নির্ধারণের উপর গুরুত্বও দেন বিশেষজ্ঞরা। বেশ কিছুদিন ধরেই দেশে কমছে করোনা শনাক্তের হার। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, গত এক মাসে পূর্বের মাসের তুলনায় রোগী কমেছে প্রায় 25%, আর শনাক্তের হার কমেছে 7.44%। শনাক্তের হার কিছুটা কমলেও গত এক মাসে বেড়েছে মৃত্যুর হার। 22 আগস্ট যেখানে মৃত্যুর হার ছিল 1.34%, সেখানে এক মাসের ব্যবধানে তা বেড়ে দাঁড়িয়েছে 1.42%। আর করোনায় মৃতের সংখ্যা 5,000 ছাড়িয়েছে। দেশে করোনার যখন এমন পরিস্থিতি, তখন বিশ্বের বিভিন্ন দেশে শুরু হয়েছে করোনার দ্বিতীয় দফা সংক্রমণ। শীতকালে হয়তো করোনার সংখ্যা বেড়ে যেতে পারে, কোথাও কোথাও এখন আবার দ্বিতীয় ওয়েভ দেখা যাচ্ছে, বিশেষ করে ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে। সেই সব চিন্তা করে বাংলাদেশেও এক ধরনের সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার জন্য বলা হচ্ছে। এবং আমাদের শীতকালে যেহেতু শ্বাসতন্ত্রের অনেক রকমের সংক্রমণ হয়, সেটার সাথে যদি আবার কোভিড-19 যোগ হয়, তাহলে আমাদের একটা জটিল ঝুঁকিপূর্ণ অবস্থা তৈরি হতে পারে। সংক্রমণের দ্বিতীয় পর্যায় শুরুর আগেই কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলতে মানুষকে বাধ্য করা সহ প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সরকারকে পরামর্শ দেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। দ্বিতীয় ঢেউটি আসার আগে আমাদের যে কাজগুলো করতে হবে তার মধ্যে অন্যতম হচ্ছে সবাইকে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, মানুষজনকে টেস্ট করার জন্য উৎসাহিত করতে হবে, এই জন্য একটি টেস্ট বান্ধব পরিবেশ তৈরি করতে হবে। তৃতীয়ত, তৃণমূল পর্যায় পর্যন্ত অ্যান্টিজেন টেস্টের লভ্যতা প্রাপ্যতা নিশ্চিত করতে হবে। চতুর্থত, সারা দেশে একটি করোনা জরিপ করে এর বৈশিষ্ট্য, ধরন, গতি, প্রকৃতি, ব্যাপৃতি, বিস্তৃতি এটিকে নির্ধারণ করতে হবে এবং সেই অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। মানুষের মাঝে যে ঢিলেঢালা ভাব দেখা যাচ্ছে, তাতে হঠাৎ করেই করোনার ভয়াবহ বিস্ফোরণ হতে পারে বলে আশঙ্কা জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের। জাহাঙ্গীর আকন্দ, বাংলাভিশন, ঢাকা। হুট করে সরকারি আবাসন সুবিধা বাতিলের নোটিশে বিক্ষোভ করেছেন করোনা চিকিৎসা বিশেষায়িত কুয়েত মৈত্রী হাসপাতালের চিকিৎসকরা।
এ সময় নিরাপদ আবাসন সুবিধার দাবিতে হাসপাতালের পরিচালককে অবরুদ্ধ করে রাখেন তারা। স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, গত জুলাই মাসে এই সুবিধা ঐচ্ছিক করে যে পরিপত্র জারি হয়েছে সেটি মানতে হবে সবার। করোনা চিকিৎসায় দেশের প্রথম বিশেষায়িত হাসপাতাল রাজধানীর উত্তরার কুয়েত মৈত্রী। সেখানকার ডাক্তাররা এতদিন আবাসন সুবিধা পেলেও হুট করেই হোটেল ছেড়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। এতে ক্ষুব্ধ হয়ে হাসপাতাল পরিচালকের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন চিকিৎসকরা। করোনা চিকিৎসায় নিয়োজিত স্বাস্থ্যকর্মীদের ভাতা সুবিধা রেখে গত 29 জুলাই সরকারি আবাসন সুবিধা গ্রহণ ঐচ্ছিক করে মন্ত্রণালয়। তবে এই সিদ্ধান্তের বিরোধিতা করে চিকিৎসকদের বিভিন্ন সংগঠন। একই সঙ্গে আগের দেয়া আবাসন সুবিধা বহাল রাখার দাবি জানান তারা। তবে ডাক্তারদের এমন ক্ষুব্ধ আচরণে অবাক স্বাস্থ্য মন্ত্রণালয়। করোনা দীর্ঘায়িত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সরকারি বাসভবন থেকে বিভিন্ন ভিডিও কনফারেন্সে মেট্রো রেল প্রকল্পের উদ্যোগে নির্মিত ফিল্ড হাসপাতাল উদ্বোধন করে তিনি আশঙ্কার কথা জানান। ওবায়দুল কাদের বলেন, করোনা সংক্রমণের কারণে নতুন সংকটের মুখোমুখি দাঁড়িয়ে সমাধানের পথ খোঁজার নিরন্তর চেষ্টা চলছে। জানান, এই মহামারীতে মেট্রো রেলের সাথে সংশ্লিষ্টদের, বিশেষ করে জাপান ও থাইল্যান্ডের প্রকৌশলী পরামর্শকদের স্বাস্থ্য সুরক্ষার হাসপাতাল নির্মাণ সহ নানা উদ্যোগ নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে উত্তরার পঞ্চবটি কনস্ট্রাকশন ইয়ার্ডে 14 শয্যার ও গাবতলীর কনস্ট্রাকশন ইয়ার্ডে 10 শয্যার হাসপাতাল নির্মাণ করা হয়েছে। এতে আইসিইউ সহ সব সুবিধাই রয়েছে। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী জানান, দেশে কোনো উন্নয়ন প্রকল্পের জন্য হাসপাতাল নির্মাণের নজির এই প্রথম। তার প্রত্যাশা, এতে প্রকল্পের কাজের গতি ও মনোবল বাড়বে। শীতকালে করোনার দ্বিতীয় ধাক্কা আসতে পারে এমন আশঙ্কা করে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি একথা বলেন। তথ্যমন্ত্রী বলেন, বিশ্বজুড়ে করোনা আছে এবং সেটা শীতকালে বাড়তে পারে, কারণ ইউরোপের দেশগুলোতে এমন নজির রয়েছে। তাই স্বাস্থ্যবিধি মেনে চলা ও সুরক্ষার দিকে নজর দিতে হবে সবার। তথ্যমন্ত্রী বলেন, করোনা মোকাবেলার ক্ষেত্রে অনেক আলোচনা সমালোচনা সত্ত্বেও অনেক দেশের তুলনায় ভালো অবস্থানে বাংলাদেশ। দেশে যে পরিমাণ পরীক্ষা করা হচ্ছে সেটা জাপানের কাছাকাছি বলেও মন্তব্য করেন তিনি। তথ্যমন্ত্রী বলেন, মহামারীর সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঠিক নেতৃত্বের কারণে বাংলাদেশ অর্থনীতির চাকাকে সচল রাখতে পেরেছে। এ কারণেই এশিয়ার প্রায় সব দেশকে পেছনে ফেলে 5% প্রবৃদ্ধি অর্জন করেছে বাংলাদেশ। স্বাস্থ্য খাতের মতো সরকারও এখন ভেন্টিলেশনে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। জনগণের দাবি নিয়ে রাজপথে নামার আহ্বান জানান তিনি। জাতীয় প্রেস ক্লাবে মৎস্যজীবী দলের এক আলোচনায় গয়েশ্বর চন্দ্র রায় এসব কথা বলেন। এই যে স্বাস্থ্য খাতের যে ভঙ্গুর দুর্দশা, এই স্বাস্থ্যখাত আক্রান্ত, করোনায় আক্রান্ত, এবং সেই করোনায় আক্রান্ত মানে এখন ভেন্টিলেশন আছে। সরকারও কিন্তু এখন ভেন্টিলেশনই আছে। এই আমরা শুধু পদে ব্যস্ত আর কমিটিতে ব্যস্ত, আর আমরা কথায় ব্যস্ত, আমরা পথে নামতে ব্যস্ত হই না বলেই কিন্তু সরকার আছে। এখনো কোমায় থাকলেও সরকার আছে। পেঁয়াজের দামে আপাতত লাগাম টানার লক্ষণ নেই। দাম বৃদ্ধির কারণে ক্রেতারাও খুব একটা বাজারে ঘেঁষছেন না। যদিও বিক্রেতারা বলছেন ক্রেতারা বাজারমুখী হলেই দাম আরও বেড়ে যাবে। এদিকে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক সিন্ডিকেটকেই দায়ী করেছেন পেঁয়াজের দাম বৃদ্ধিতে। আমদানিতে শুল্ক 5% প্রত্যাহার ও বাজার তদারকি সহ নানা উদ্যোগেও এখনও পেঁয়াজের দামে ঊর্ধ্বমুখী ভাব কাটেনি। গত কয়েকদিন প্রতিদিনই দাম বেড়েছে। যদিও পেঁয়াজের মূল্যবৃদ্ধির কারণ ও বিদেশ থেকে পেঁয়াজ আসলে দাম কমে যাবে এমন না, সে ক্রেতাদের বাজারে যাওয়ার প্রবণতা কম। কাস্টমার হলে তো একটু বাজার নড়া দিবেই। কাস্টমার নাই থাকলে বসে থাকলে লস হয়ে বেচা লাগতেছে, লস দিয়ে বেচতেছি। আমরা কি করবো, কত সময় বসে থাকবো? কাস্টমার তো সব বাসাতন বাড়াইতেছে না। এখন মাস শেষ, টিয়া পয়সা শেষই না কি বুঝতেছি না কিছু না। পেঁয়াজের দাম দিয়ে কিনতেছে না। এলাকার হাটে দাম মানে বাজার বেশি, কিন্তু এই জায়গায় কোনো কাস্টমার নাই, 80-র উপরে বিক্রি করা যায় না। অবশ্য যাদের খুব প্রয়োজন এমন ক্রেতারই দেখা মেলে বাজারে। পেঁয়াজ তো বাইরে থেকে আসতেছে, তারপরে পেঁয়াজের দাম এখন এত বেশি দামে তো পেঁয়াজ কেনা ভাই সম্ভব না ভাই। এখন না কিনে অমনি চলে যাচ্ছে বাসায়। কালকে বেচতে পারিনি, 80 টাকাও খায় না। এখন সেই পেঁয়াজ আজকে বেচতেছি সেই 80 টাকা। এদিকে পেঁয়াজের মূল্যবৃদ্ধি নিয়ে ব্যবসায়ীদের সাথে বৈঠক করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
এ সময় অধিদপ্তরের মহাপরিচালক বলেন, দাম বৃদ্ধির যৌক্তিক কারণ খুঁজে পাওয়া যায় না। পেঁয়াজ ধরে না রেখে আস্তে আস্তে এই হিসাবেও আমাদের 5 লক্ষ টনের বেশি পেঁয়াজ শুধু আমাদের দেশি কৃষক, দেশি ব্যবসায়ীর কাছে মজুদ আছে। ক্রাইসিস বলতে কোনো শব্দ আসলে নাই, কিন্তু আমরা সাময়িকভাবে ক্রাইসিস তৈরি করে ফেলি। অতি মুনাফা প্রবণতা থেকে বের হতে ব্যবসায়ীদের প্রতি আহ্বানও জানান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক। জিএম আহসান, বাংলা ভিশন, ঢাকা। এনএসআই ও র্যাব 3-এর যৌথ অভিযানে মানব পাচারের অভিযোগে রাজধানীর কাফরুল থেকে 3 জনকে আটক করা হয়েছে। চক্রটি ব্রুনাই পাঠানোর কথা বলে 400 জনের কাছ থেকে হাতিয়ে নিয়েছে 3 কোটি টাকা। মানব পাচার চক্রের সাথে সরকারি প্রতিষ্ঠানগুলোর কেউ জড়িত থাকলে আইনের আওতায় আনার হুঁশিয়ারি দিয়েছে র্যাব। ভাগ্য বদলের স্বপ্ন নিয়ে অনেকেই পাড়ি দিচ্ছেন বিভিন্ন দেশে, সেই সাথে প্রতারণার শিকার হয়ে বিদেশ থেকে দেশে ফিরছেন অনেকে, হচ্ছেন সর্বশান্ত। বিদেশে লোক পাঠিয়ে প্রতারণার অভিযোগে মঙ্গলবার রাতে রাজধানীর কাফরুল থেকে 3 জনকে আটক করে র্যাব। সেই সাথে টিকাটুলি র্যাব 3 সদর দপ্তরে ভিড় করেন ভুক্তভোগীরা। আমি 4টা বই দেই ব্রুনাই ভিসা করার জন্য, এবং বইয়ের সাথে 50,000 করে টাকাও দেই, কিন্তু আমাকে বই ফেরত দিচ্ছে, কিন্তু আমাকে ভিসা দেয়নি এবং টাকাও দিচ্ছে না। 3,20,000 টাকা তাকে দেই যে আমার বাইরে নিয়ে একটা কাজকর্ম দেবে। আমরা কিছু জানি না, আমাদের বলছে নড়াইলে সাবেক এমপি হ্যার যে টাকা দিছি, হ্যার অফিসে যে সুরিয়া গ্রুপে যে টাকা দিছি, টাকা দিলে আমাদের বিদেশ পাঠায় কোনো আমাদের 3-4 দিন কোনো খোঁজই নেই। 62 দিন ছিলাম, 62 দিনের ভিতরে কোনো খাওয়ান দেয় নেই। এই চক্রটি এরই মধ্যে হাতিয়ে নিয়েছে বিপুল পরিমাণ অর্থ। প্রতারণার কৌশল হিসেবে বেছে নিত সরকারি দলের লেবাস। র্যাব 3 এবং জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআই যৌথ গোয়েন্দা কার্যক্রম পরিচালনা করে। উক্ত গোয়েন্দা কার্যক্রম পরিচালনা করার পরে আমরা দেখতে পাই যে এই পাচার চক্রের মূল হোতা মেহেদী হাসান বিজন এবং আবদুল্লাহ আল মামুন অপুর অন্যতম সহযোগী হচ্ছে আজকে আমরা যাকে গ্রেফতার করেছি শেখ আমিনুর রহমান হিমু। লোকজন বড় ধরনের প্রতারণা করে, তারা সবসময় সরকার দলীয় একটা লেবাস নেওয়ার চেষ্টা করে। এই ক্রাইমের সাথে পুলিশ বাহিনী কেন, বাংলাদেশের সরকারি যে কোনো সংস্থা, যে কোনো ব্যক্তি যদি সংশ্লিষ্টতা পাওয়া যায় তার বিরুদ্ধে সরকারি আইন চলবে। এখন ওকে তো বাংলাদেশে যে লোকগুলো তাকে সাপোর্ট করতো তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্টলি কাজ করেছে হচ্ছে এই আমিনুর রহমান হিমু। অন্যের রিক্রুটিং লাইসেন্স দিয়ে বিদেশে লোক পাঠিয়ে প্রতারণা করত চক্রটি বলেও জানায় র্যাব। রিয়াদ তালুকদার, বাংলা ভিশন, ঢাকা। নানা অপরাধে জড়িয়ে দেশের বিভিন্ন কারাগারে বন্দী 500-র মতো বিদেশি। এদের গ্রেফতার করা হলেও সংশ্লিষ্ট দেশ এসব অপরাধীর দায় নিতে চায় না। আইনশৃঙ্খলা বাহিনী বলছে, বিদেশি অপরাধীদের অপতৎপরতা কমাতে বাসা ভাড়া দেওয়ার ক্ষেত্রে পরিচয় নিশ্চিত হতে হবে, না হলে বাড়িওয়ালাকেই আইনের আওতায় আনা হবে। দেশে এখন পর্যন্ত কত বিদেশি অবৈধভাবে বসবাস করছে তার সঠিক কোনো পরিসংখ্যান নেই কারো কাছে, কিন্তু এদের অনেকেই এটিএম জালিয়াতি, মানব পাচার সহ নানা অপরাধে যুক্ত। স্থানীয় অনেকের সহায়তায় অপরাধের নিত্য নতুন কৌশলে হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা। মাঝে মধ্যেই র্যাব, পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে গ্রেফতার করা হয় বিদেশি প্রতারক চক্রকে, যাদের বেশিরভাগই আফ্রিকার বিভিন্ন দেশের নাগরিক। কারা কর্তৃপক্ষের তথ্য বলছে, বর্তমানে 5 শতাধিক বিদেশি নাগরিক বিভিন্ন কারাগারে বন্দী, যাদের মধ্যে শুধু আফ্রিকানই রয়েছে 450। বেআইনি কর্মকাণ্ড সহ নানা প্রতারণার দায়ে 7টি মামলায় 45 জন বিদেশি নাগরিককে গ্রেফতার করেছে সিআইডি। আর শতাধিক মামলায় 190 জন বিদেশিকে গ্রেফতার করেছে র্যাব, বাকিদের আটক করেছে পুলিশ। নিজেকে বলতে হবে আমি অমুক, তো সেটার জন্য আপনার একটা আইডেন্টিটি থাকতে হবে। তো এদের অনেকাংশে কিন্তু হাতে পাসপোর্ট নাই, তারা কিন্তু এই ধরনের আইডেন্টিটি ছাড়া একটা লোককে বাসা ভাড়া দিচ্ছে। আমাদের যখন অপারেশন যায় তখন কিন্তু আমরা যেটা দেখি যে বাড়িওয়ালা খুব কমপ্লাসেন্ট, যে তার খুব ভালো ভাড়াটিয়া, এবং আসলে কিন্তু এরা যে এলাকাতে বাসা নিয়ে ছিল সেখানে কিন্তু খুব ভালো একটা নেইবারহুড হিসাবে কিন্তু তার পরিচিত ছিল। আইনে আয়ত্তায় কিন্তু ইচ্ছা করলে আনার সুযোগ আছে এবং আসলে এসে যায়, কারণ দণ্ডবিধিতেই আছে কিন্তু আপনার হারবারিং বা আশ্রয়দাতা। বেশিরভাগ ক্ষেত্রে আটকের পর বাংলাদেশে প্রবেশের বৈধ কোনো কাগজপত্র পাওয়া যায় না এসব অপরাধীর কাছে, মেলে না কোনো পাসপোর্টও। অফিসিয়ালি বিষয়টি যার যার দেশের দূতাবাস বা চেন্সারি অফিসকে জানানো হলেও সাড়া মেলে না বলে জানায় আইনশৃঙ্খলা বাহিনী। অবৈধভাবে বাংলাদেশে বসবাস করা এটি একটি গুরুত্বপূর্ণ অপরাধ।
এর পাশাপাশি তারা অনেক ধরনের ফৌজদারি অপরাধে তারা নিজেদেরকে জড়িয়ে ফেলেন এবং আমরা অনেক সংখ্যককে গ্রেফতারও করেছি। অনেক উল্লেখযোগ্য সংখ্যক বিদেশি নাগরিক আমাদেরকে বাংলাদেশের মানুষদেরকে প্রতারণার আশ্রয় নিয়ে বিভিন্ন ধরনের অবৈধ পন্থা অবলম্বন করে থাকে। ইনভাইটেশন নিয়ে আসেন, আমন্ত্রণপত্র এনে খেলাধুলার কাজে বা শিক্ষার ক্ষেত্রে বাংলাদেশে আসেন এবং মেয়াদ উত্তীর্ণ হয়ে তারা বাংলাদেশে থেকে যান। এই জন্য সংশ্লিষ্ট যে কর্তৃপক্ষ আছে তারাও যথাযথভাবে আইনের আওতায় আসেন। এসব অপরাধীদের দৌরত্ব ঠেকাতে বাড়িওয়ালা সহ সবাইকে আরও সজাগ থাকার আহ্বান জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। রিয়াদ তালুকদার, বাংলাভিশন, ঢাকা। করোনা পরীক্ষা নিয়ে প্রতারণার ঘটনায় রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ শাহেদ ও স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল শাখার সাবেক পরিচালক আমিনুল ইসলাম সহ 5 জনকে আসামি করে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। তবে মামলার প্রভাবশালীদের কেউ নেই। 3,34,00,000 টাকা আত্মসাতের অভিযোগে আসামিদের বিরুদ্ধে মামলা করার পর বুধবার সাংবাদিকদের ব্রিফ করেন সংস্থাটির সচিব দিলওয়ার বক্ত। তবে স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক আবুল কালাম আজাদ সহ প্রভাবশালীদেরকে আসামি করা হয়নি। এ বিষয়ে সচিব বলেন, আবুল কালাম আজাদকে দায়মুক্তি দেওয়া হয়নি, তার বিরুদ্ধে আদালতে দেওয়ার মতো প্রমাণ পাওয়া যায়নি। রিজেন্ট হাসপাতালের সাথে চুক্তিটি অবৈধভাবে করা হয়েছে বলে জানান দুদক সচিব। চুক্তিটা সঠিক ছিল না, যেহেতু লাইসেন্স নবায়ন করা ছিল না, সেই কারণেই মামলাটা হয়েছে। আমাদের অনুসন্ধানকারী কর্মকর্তা অনুসন্ধান করে দেখেছেন যে যাদের বিরুদ্ধে সরাসরি প্রমাণ পাওয়া গিয়েছে তাদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে এবং এখানেই আমি বলছি এখানেই শেষ না, তদন্তের সুযোগ আছে। তদন্তকালে আরও বিস্তারিত দেখা হবে, আপনারা জানেন, তখন যারা আসামি হবে তাদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হবে। প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা বলেছেন, নির্বাচন কমিশন কোনো পক্ষ নয়, নির্বাচন কমিশন শুধু সুষ্ঠুভাবে নির্বাচন ব্যবস্থাপনার সাথে জড়িত। তাই নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে কমিশন বদ্ধপরিকর। সকালে পাবনা জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে পাবনা 4 আসনের উপনির্বাচন ঘিরে অনুষ্ঠিত সভায় আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন সিইসি। জানান, উপনির্বাচন সুষ্ঠু করতে এরই মধ্যে কমিশন যাবতীয় প্রস্তুতি শেষ করেছে। এ পর্যন্ত প্রশাসন বা কারো বিরুদ্ধে কোনো ধরনের পক্ষপাতিত্ব বা অনিয়মের কোনো অভিযোগ পাননি বলেও জানান তিনি। কে এম নুরুল হুদা আশা করেন, জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও নির্বাচনের সাথে সংশ্লিষ্টদের সাথে বৈঠক করে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেবেন কমিশন। আমরা কখনো কোনো পক্ষপাতিত্ব নির্বাচন করি না, আমরা নির্বাচন ব্যবস্থাপনা করি। সুতরাং এরা যদি অভিযোগ করে থাকে সে অভিযোগ মোটেই ঠিক না। ভারপ্রাপ্ত কর্মকর্তা অথবা জেলা প্রশাসন অথবা ম্যাজিস্ট্রেট তাদের বিপক্ষে বা সরকার দলীয় কোনো প্রার্থীর পক্ষে কাজ করেছে, আমাদের কাছে কোনো অভিযোগ নেই। টানা বর্ষণ ও অস্বাভাবিক জোয়ারে নোয়াখালীর হাতিয়ার 20টি গ্রাম প্লাবিত হয়েছে। নদী ও সাগর উত্তাল থাকায় হাতিয়ার সাথে ঢাকা, চট্টগ্রাম, নোয়াখালী সহ সকল রুটে নৌযোগাযোগ বন্ধ রয়েছে। এদিকে নাটোরে নতুন করে বাড়ছে নদ নদীর পানি। উপকূলীয় জেলা নোয়াখালীতে টানা বৃষ্টিতে ভোগান্তিতে জনজীবন। গত 3 দিন ধরে অব্যাহত অস্বাভাবিক জোয়ারে বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার 4টি ইউনিয়নের 20টি গ্রাম প্লাবিত হয়েছে। ফলে এসব ইউনিয়নের প্রায় 5,000 মানুষের দুর্ভোগ চরমে। ভেসে গেছে নিচু এলাকার পুকুরের মাছ ও ফসলি জমি। এদিকে তৃতীয়বারের মতো ভারী বৃষ্টি আর উজান ঢলে নাটোরের সিংড়া পয়েন্টে আত্রায়ের পানি বিপদসীমার বেশ উপরে বইছে। পানি ঢুকতে শুরু করেছে নিচু এলাকায়। ফলে নতুন করে বন্যা ও আবাদি ফসলের ক্ষতির শঙ্কা করছে কৃষি বিভাগ। ব্যবসা বাণিজ্য সহ আরও কিছু খবর নিয়ে রয়েছে একটি ডেস্ক রিপোর্ট। ঢাকার দোহারের মালিকান্দা গ্রামে মহাত্মা গান্ধী আশ্রম পরিদর্শন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রিভা গাঙ্গুলি দাস। এই সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ ভারত সম্পর্ক ভবিষ্যতে আরও সুদৃঢ় হবে। ভারতীয় হাইকমিশনার রিভা গাঙ্গুলি দাস বলেছেন, ভারত বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সবসময় অটুট থাকবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তফা কামাল উদ্দিন, বাংলাদেশ পুলিশের মহাপরিচালক ডক্টর বেনজির আহমেদ সহ অন্যরা। মানিকগঞ্জে নিত্য প্রয়োজনীয় পণ্যের সরবরাহ ব্যবস্থা ও মূল্য স্থিতিশীল রাখার বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী 20 অক্টোবর অনুষ্ঠেয় ফরিদপুর জেলা পরিষদের উপনির্বাচনে চেয়ারম্যান পদে 3 জন এবং 2টি ওয়ার্ডে সাধারণ সদস্য পদে মোট 8 জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। শেষ দিনে মনোনয়নপত্র জমা দেন আওয়ামী লীগের মোহাম্মদ শামসুল হক ওরফে ভোলা মাস্টার, বিএনপির মোহাম্মদ সেলিম মিয়া এবং স্বতন্ত্র অধ্যাপক মোহাম্মদ আব্দুল আজিজ। আগামী 26 সেপ্টেম্বর মনোনয়নপত্র যাচাই বাছাই করা হবে বলে জানান জেলা নির্বাচন কর্মকর্তা।
আগামী 20 অক্টোবর অনুষ্ঠিত হবে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন। চেয়ারম্যান পদে 2 জন, সাধারণ সদস্য পদে 36 জন এবং সংরক্ষিত নারী সদস্য পদে 8 জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। মৌলভীবাজার জেলা পরিষদ উপনির্বাচনে চেয়ারম্যান পদে 2 জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। আওয়ামী লীগ থেকে দলীয় মনোনয়নপত্র জমা দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিসবাহুর রহমান। অপরদিকে আওয়ামী লীগ থেকে মনোনয়ন না পেয়ে যুক্তরাজ্য আওয়ামী লীগের সহসভাপতি এম এ রহিম সিআইপি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন। বাগেরহাটের শরণখোলা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টি মনোনীত প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেছেন। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রায়হান উদ্দিন শান্ত, বিএনপি মনোনীত খান মতিয়ার রহমান শরণখোলা উপজেলা নির্বাচন কার্যালয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা অঞ্জন সরকারের কাছে মনোনয়নপত্র দাখিল করেন। কুয়াকাটায় হোটেল, মোটেল, কটেজ রিসোর্ট মালিক ও তাদের প্রতিনিধিদের নিয়ে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মহিপুর থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন প্রধান অতিথি পটুয়াখালী পুলিশ সুপার মোহাম্মদ মইনুল হাসান। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করছি। বিআরবি কেবল শিরোনামগুলো আরও একবার জানিয়ে প্রবাসীদের ভিসা ও আকামার মেয়াদ 24 দিন বাড়ানোর সিদ্ধান্ত সৌদি আরবে। রবিবার খুলছে ঢাকার দূতাবাস। দাবি আদায়ে দিনভর বিক্ষোভ ও অবস্থান প্রবাসী কর্মীদের। ব্রিটিশ পত্রিকা গার্ডিয়ানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রবন্ধ প্রকাশ। জলবায়ু পরিবর্তন ও করোনা মোকাবেলায় ঐক্যবদ্ধ কর্মপরিকল্পনার আহ্বান। করোনায় দেশে আরও 37 জনের মৃত্যু। আক্রান্ত হয়ে সেবা না পাওয়ার নজির নেই, দাবি স্বাস্থ্যমন্ত্রী। দ্বিতীয় ঢেউয়ের শঙ্কায় বিশেষজ্ঞরা। কমছেই না পেঁয়াজের ঝাঁজ। বাজারে ক্রেতার সংখ্যা কম। দাম বৃদ্ধির জন্য সিন্ডিকেটকে দায়ী করলেন ভোক্তা অধিকার সংরক্ষণের ডিজি। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রয়েছে রাত 1টায়। দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে লগ ইন করুন facebook.com/বাংলাভিশন নিউজে এবং সাবস্ক্রাইব করুন youtube.com/বাংলাভিশন নিউজে। সঙ্গে থাকা ধন্যবাদ।